এই প্লেয়াররা যারা ন্যাশনাল ক্রিকেটার একদিনে আসে নাই, একদিনে এই জায়গাটায় আসে নাই। ফ্র্যাঞ্চাইজি ওনাররা যদি চিন্তা করে যে আমি মালিক ওরা আমার শ্রমিক, দে আর ন্যাশনাল ক্রিকেটার্স ম্যান। অদূর ভবিষ্যতে ওয়ার্ল্ড 11 গঠন হলে সেখানে তাসকিনের নাম দেখতে আপনি অবাক হবেন না। আকবর এবং মৃত্যুঞ্জয়ের যুগলবন্দিটা, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্স বিপিএল টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ প্রত্যয় এবং আমার সাথে আছেন আপনাদের প্রিয় অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসেন সামি। সামি ভাই, প্রথম যে প্রশ্নটা করতে চাই, মৃত্যুঞ্জয় চৌধুরী অনেকদিন পর ইনজুরি থেকে ব্যাক করেছিলেন এবং দারুণ বোলিং স্পেল। মৃত্যুঞ্জয় আসলে খুলে বোলিং করতে পারছিলেন না, বডিটা খুলে বোলিং করা। আমরা পেস বোলারদের ক্ষেত্রে যেটা বলি যে একটু প্রেশার দিয়ে একটু এফোর্ট দেয়া। এখন একটু এফোর্টটা বা একটু প্রেশারটা একজন বোলার তখনই দিতে পারেন যখন তিনি মাল্টিপল নাম্বার অফ ম্যাচেসটা খেলতে পারেন। বাট দুর্বার আছে, আমরা জানি যে তাকে আসলে ম্যাচ খেলানো হয় নাই, তাকে টিএডিও দেওয়া হয় নাই, তার টাকাও দেওয়া হয় নাই, সবকিছুই ছিল, অনেক কিছুই আছে। বাট সবকিছু ছাপিয়ে মৃত্যুঞ্জয় খুলে বোলিং করলে যে ভালো বোলিং করতে পারেন। আমার সঙ্গে চট্টগ্রামে মৃত্যুঞ্জয় আমি যখন পিচ দেখতে গিয়েছিলাম তখন কথা হচ্ছিল, আমি বলেছিলাম যে ম্যাচটা প্রথম খেলেছেন মৃত্যুঞ্জয় 136-138 বল করেছিলেন। সো আমি জিজ্ঞেস করেছিলাম যে পেস কি দেওয়া শুরু করেছো কিনা। মৃত্যুঞ্জয় বলল যে এখনো দেওয়া শুরু করি নাই, কারণ এখনো বডিটা তো খুলে নাই। আজকে মৃত্যুঞ্জয় পেস দেওয়া শুরু করেছেন 142-144 পর্যন্ত আমি দেখেছি বল করতে। সো রিদমে ফিরেছেন এবং এই রিদমটা প্রয়োজন ছিল। তবে আমি তার চাইতে বেশি বলবো যে আকবর এবং মৃত্যুঞ্জয়ের যুগলবন্দিটা, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। জিজ্ঞেস করতাম আসলে আকবরের ক্যাচটা দেখেছেন কিনা আপনি? হি ওয়াজ প্লেইং, আমার কাছে মনে হয় ভলিবল। হি ওয়াজ প্লেইং লাইক আ ভলিবল প্লেয়ার। সবগুলো ক্যাচই দেখেছি। আকবর তো একটা ক্যাচ ধরেন নাই, মনে হয় 2টা বা 3টা ক্যাচ ধরেছেন। আমি সেটাই দেখছিলাম বা কমেন্ট্রি করছিলাম তখনও। আপনি যদি চিন্তা করেন যে ওই জায়গাটায় ব্যাটারকে ডিসিভড করানোর চেষ্টাটা যেরকম ভাবে শর্ট অফ দ্য লেন বল করে, আপনি দেখবেন ফিল্ড প্লেসমেন্টটা কোথায়, বিহাইন্ড দ্য স্কোয়ার 4 জন ফিল্ডার, একদম পেছনে। আপনি এই বিপিএল এরকম ফিল্ড সেটআপ খুব একটা দেখেন নাই যে সামনে একদম ফিল্ডার নেই, মিড উইকেট বা স্কোয়ার লেগে একদম ফিল্ডার নেই। ফিল্ডার কিন্তু ছিলেন ডিপ ফাইন লেগ, ডিপ থার্ড ম্যান। আপনি যদি দেখেন যে সৌম্য সরকার যে শটটা খেলেছেন, আমি জানি সৌম্য সরকার ওই জোনের বল পেলে পেরিস্কোপই খেলবেন এবং পেরিস্কোপ খেলবেন দেখে ডিপ থার্ড ম্যান ছিল। যদি পেরিস্কোপটা এক্সিকিউট হয়, খুব ভালো এক্সিকিউট হলে বেরিয়ে যাবে, কম এক্সিকিউট হলে থার্ড ম্যানে ধরা পড়বেন, আর যদি এক্সিকিউট না হয় কিপার ধরা পড়বেন। ওই জায়গায় ধরাটা পড়েছেন। শেখ মেহেদির জন্য একদম সেম প্ল্যান করা হয়েছিল। সোহানের যে উইকেটটা নেওয়া হয়েছে, আমি পার্টিকুলারলি এই উইকেটটা বলবো, এটা তরুণ প্রজন্মের যারা ক্রিকেট দেখছেন একটা অত্যন্ত শিক্ষণীয় জায়গা। ওই জোনে বল করলে সোহান যে নেচারের ব্যাটার, হি উইল গো ফর দ্য শট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ফাইন লেগে ফিল্ডার ছিল, একদম এক্স্যাক্টলি বাধ্য করেছেন, ব্লাইন্ড জোনে বলটা করেছেন, বাধ্য করেছেন এবং সোহান ওয়াজ বাউন্ড টু প্লে দ্যাট শট। ওটা বিষয়টা এরকম না, সোহান কিন্তু ওই নেচারের ব্যাটার না যে এই জোনে বল পেলে সেটা ডিফেন্ড করবেন উপরে গিয়ে বা সেটাকে গ্লান্স করবেন। সোহান ওই নেচারের প্লেয়ার, হি ইজ বাউন্ড টু প্লে দ্যাট শট। এক্সিকিউট হলে 6, না হলে ধরা। সো ওই রিস্কটাই নিয়েছেন আকবর এবং মৃত্যুঞ্জয় এক্সিকিউট করতে পেরেছেন। পারফরমেন্স দিয়ে একদম শেষ প্রশ্ন আসলে তাসকিন আহমেদ, তাসকিন ম্যাচটা দিচ্ছে কিনা, যে জাতীয় দলের ক্যাপ্টেন্সির জন্য আমি রেডি? ক্যাপ্টেন্সির ফ্যাক্টরের চেয়ে তাসকিন মেসেজটা দিচ্ছেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে আই এম গোয়িং টু বি দ্য নেক্সট বিগ থিং, এন্টায়ার ওয়ার্ল্ড ক্রিকেটে তাসকিন ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বিগ থিং। এখনো আপনি হয়তো বা তাসকিনের নামের সঙ্গে ওয়ার্ল্ড ক্রিকেট কনটেক্সটে চিন্তা করলে বিগ থিং বলতে পারবেন না, বাট তাসকিন ইজ, আমার কাছে মনে হয় যে তাসকিন খুবই দাবিদার সেই জায়গাটাতে। আপনি অদূর ভবিষ্যতে এই কন্টিনিউইটি তাসকিন যদি বজায় রাখতে পারেন, অদূর ভবিষ্যতে ওয়ার্ল্ড 11 গঠন হলে সেখানে তাসকিনের নাম দেখতে আপনি অবাক হবেন না। যদি এরকম হয় আসলে ওয়ার্ল্ড 11 ম্যাচ খেলে সেখানে তাসকিন খেলতে আপনি অবাক হবেন না। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তাসকিন হটকেক হতে দেখলে অবাক হবেন না। আমার মনে হয় ব্রিলিয়ান্ট, হি ইজ গোয়িং গুড। এখন আমি আসল কথায় আসলে আসি। দুর্বার রাজশাহী একজন বিদেশি ছাড়াও খেলছে, কোনো বিদেশি নেতাদের স্কোয়াড, এবং এমন ঘটনা বিপিএল এর ইতিহাসে কখনো ঘটে না। আমার কাছে মনে হয় কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসে কোনো ঘটনা যে বিদেশি প্লেয়াররা ম্যাচ বয়কট করেছে এবং দেশি প্লেয়াররা ম্যাচ খেলছে। আসলে এটা মানে হতাশাজনক তো অবশ্যই, কতটা লজ্জার অ্যাজ এ বাংলাদেশি। ডেফিনেটলি আপনি ধরেন বিদেশি প্লেয়াররা খেলছে না কেন, আপনি উত্তরটা যদি খোঁজেন যে তারা বয়কট করেছে, খুব স্বাভাবিক ব্যাপার। ইন্টারন্যাশনাল রেপুটেশনটা তো নিচের দিকেই যায়। আমারই লজ্জা হচ্ছে, আমারই লজ্জা হয় এই বিষয়টা যখন আপনার সঙ্গে যে কথা বলছি এই পার্টিকুলার বিষয়টা নিয়ে লজ্জার সাথে কথা বলছি। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড 100% চেষ্টা করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে আসলে আর কি করতে পারে, কিছু তো করার নাই। এখন ফ্র্যাঞ্চাইজিগুলো, হ্যাঁ তারা যেটা করতে পারে, এই ফ্র্যাঞ্চাইজির এগেনস্টে নেক্সট স্টেপটা তারা কি নেবে সেটা আমরা দেখবো, বা সেটা আমরা দেখতে চাই যে এরকম ফ্র্যাঞ্চাইজি যারা দেশের সম্মান ক্ষুণ্ণ করছে, বা এরকম ফ্র্যাঞ্চাইজি যারা কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট
পয়েন্ট রাখতে পারে নাই, আমার দেশের প্লেয়ারদেরকে ডিসিভ করছে। একটা ন্যাশনাল ক্রিকেটার তো যেন তেন কথা না, একটা ন্যাশনাল ক্রিকেটার এমনি এমনি তৈরি হয় না। একটা ন্যাশনাল ক্রিকেটার কোনো মুড়ির মোয়া না। আমার কাছে মনে হয় বিং দ্য গার্ডিয়ান, ন্যাশনাল ক্রিকেটারদের বিসিবি শুড বি দ্য গার্ডিয়ান। সো ফ্র্যাঞ্চাইজি ওনাররা যদি চিন্তা করে যে আমি মালিক, ওরা আমার শ্রমিক, দে আর ন্যাশনাল ক্রিকেটার্স ম্যান। তারা এইভাবে তৈরি হয় না, এমনি এমনি তৈরি হয় না। তারা আমার দেশের ন্যাশনাল ক্রিকেটার, তারা লাল সবুজের প্রতিনিধিত্ব করে, তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। সো ওই জায়গাটায় ফ্র্যাঞ্চাইজি ওনারা যদি চিন্তা করে তারা আমার হাতের পুতুল, আমি যেভাবে নাচাবো তারা সেভাবে নাচবে, দিস ইজ নট ডান। এবং আই হোপ বিসিবি উইল টেক নেসেসারি স্টেপস রিগার্ডিং দ্যাট। বিং দ্য গার্ডিয়ান, বিং দ্য গভর্নিং বডি, বিসিবি শুড টেক প্রপার অ্যাকশন আমার কাছে মনে হয়। কারণ এই প্লেয়াররা যারা ন্যাশনাল ক্রিকেটার একদিনে আসে নাই, একদিনে এই জায়গাটায় আসে নাই, তারা ন্যাশনাল ক্রিকেটার্স, তারা আমাদের সম্পদ, আমাদের তাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব। লেটস সি বিসিবি ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করে। আপনার কি মনে হয় না সামি ভাই, বিদেশি ক্রিকেটার মোহাম্মদ হারিস আছেন, তারপর অন্যান্য যারা ক্রিকেটার আছেন, ইভেন তাদের কোচিং প্লেয়ার যারা আছেন, তারা দেশে গিয়ে গল্প করবে এবং পরবর্তী যখন বিপিএল হবে তখন বিদেশি ক্রিকেটার আসার ব্যাপারে চিন্তা করবে তিনবার, যায় এমনি তো আসে না, তারপরে যারা এসছেন তাওহিদ মালান থেকে শুরু করে অন্য যারা, তারা আসলে আরো তিনবার ভাববেন যে আমি যাবো কিনা। আসলে গেলে যদি টাকা না পায় আলটিমেটলি গিয়ে লাভ কি? দেখেন, বিং দ্য পার্ট অফ বিপিএল, যেহেতু বিপিএল এ কমেন্ট্রি আমি করছি, আই এম অলসো পার্ট অফ বিপিএল। আপনি যখন আমাকে এই কোয়েশ্চেনটা করছেন এবং এই কোয়েশ্চেনটার উত্তর যখন আমাকে দিতে হচ্ছে, বা এই কোয়েশ্চেনটার উত্তর দেওয়ার জন্য আমি যখন কোনো কিছু দিতে পারছি না, আমার নিজেরই আসলে লজ্জা লাগছে। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এটা তো এই আলোচনা তো হবেই। আমার বাংলাদেশের কেউ যদি এই আলোচনা মানে এরকম করতো বা এরকম ট্রিটমেন্ট পেতো বাইরের দেশে গিয়ে, তাহলে তো আলটিমেটলি সেম বিষয়টাই হতো। সো আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি এটা লজ্জাকর বিষয়। তো দেখার বিষয়টা আমি আবারও বারবার বলছি যে দেখার বিষয়টা, এরকম একটা ঘটনা যখন ঘটেছে, আফটার দ্যাট দৃষ্টান্তটা আসলে কি স্থাপন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দৃষ্টান্তটা যখনই স্থাপন করা হবে তখন সবাই ওই জায়গাটা চিন্তা করবে যে না, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাকে প্রশ্রয় দেয় নাই। এবং আই হোপ, আমার কাছে মনে হয় এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টাকে যেভাবে হ্যান্ডেল করেছে, তারা তো তাদের মতো করে চেষ্টা করছে এবং তাদের জন্য আসলে লজ্জা। আমার কাছে মনে হয় তারাও একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেছেন। সো আমার কাছে মনে হয় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এসব ক্ষেত্রে আসলে ক্রিকেট বোর্ডকে, আপনার দেশেরই তো ক্রিকেট বোর্ড, আমার দেশেরই তো ক্রিকেট বোর্ড, ক্রিকেট বোর্ডকে কোঅপারেটটা আমাদের তরফ থেকে আসলে করা উচিত। কারণ এইখানে দায়ভারটা ফ্র্যাঞ্চাইজিদের। হ্যাঁ, ডেফিনেটলি ভেরিফিকেশনের জায়গাটা, যখন একটা ফ্র্যাঞ্চাইজি আসছে সেই ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে ভেরিফিকেশনের জায়গাটা, সেই ফ্র্যাঞ্চাইজিরা কেমন, যারা দায়িত্বপ্রাপ্ত পর্যায়ে আছে, সেটা আরো সলিড হওয়া প্রয়োজন। এবং এটা আমার কাছে মনে হয় যে এই শিক্ষাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার গ্রহণ করেছে। অদূর ভবিষ্যতে সেই জায়গাটা আমরা দেখতে চাই না, তারাও হয়তো বা সেই জায়গাটা সচেতন হবেন। আর আসলে বিদেশিরা কি পরের ম্যাচ খেলবে? I don't know about that. I'm not a part of Rajshahi management or I don't know anything. যেমনটা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে রাজশাহীর কোনো বিদেশি বাসে উঠে নাই, এবং এমনও শোনা যাচ্ছে, প্রেস বক্সের ওই পাশে শুনতে পাচ্ছিলাম যে রায়ান বার্ল তিনি হয়তো বা থাকতে পারেন, বা রায়ান বার্ল তিনি হয়তো বা কনভিন্সড হয়েছেন। আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, আমি প্রেস বক্সে শুনতে পাচ্ছিলাম। তো এখন যেহেতু কমেন্ট্রি করছি, বাইরের বিষয়গুলো খুব বেশি শোনা হয় না, টু বি ভেরি অনেস্ট। তো ব্যাপারটা এরকম, জানি না এখন তারা টাকা পেয়েছেন কিনা, টাকা পাবেন কিনা। দে রিয়েলি হ্যাভ আ পয়েন্ট, টাকা না পেলে ভাই কেন খেলবেন, বা কমিটমেন্ট যদি ফুলফিল না করা হয় তারা কেন খেলবেন? ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যারা খেলতে এসেছেন, কমার্শিয়াল ভ্যালু আছে, কমার্শিয়াল ভ্যালু যদি না ফুলফিল হয় তাহলে কেমনে কেন খেলবেন? আচ্ছা, আমার লাস্ট দুটো প্রশ্ন সামিবে, তার আগে একটা প্রশ্ন করি। ওয়ালটন জেনোর X21 মোবাইল, আপনি জানেন তার ব্যাটারি ক্যাপাসিটি কত? 5000 মিলিঅ্যাম্পিয়ার। আপনি মনে বলেছিলেন আমাকে এর আগে একদিন। দামটা কত? আমি আরেকবার বলি, আপনার বলেছি, আমি মনে করতে পারেন 22,000 সামথিং বা 23,000 এরকম কিছু একটা, মানে খুব একটা 23,999 টাকা। আচ্ছা সামি ভাই, একটা ছবি পোস্ট করেছে রাজশাহী ক্রিকেটাররা টাকা পেয়ে চেক হাতে হয়তোবা বিদেশি ক্রিকেটাররা খেলছেন না, টাকার জন্য ম্যাচ বয়কট করেছে বা অব্যবস্থাপনার জন্য ম্যাচ বয়কট করেছে, সেখানে দেশি ক্রিকেটাররা ছবি পোস্ট করা একটু কি ডিস্ট্রিক্ট লাগে কিনা? এখন ওই চেকটা কি বাউন্স হবে? চেকটা কি আবার মানে বাউন্সে ফেরত হতেই পারে, মানে সব চেক কিন্তু বাউন্স হয়েছে এখন। মানে আমি তো আর জানি না এখন প্লেয়াররা কোন পয়েন্ট অফ ভিউ থেকে করেছেন। হয়তোবা প্লেয়াররা তাদের মতো করে পেয়েছেন, প্লেয়াররা হয়তোবা তাদের জায়গা থেকে হয়েছেন। বাট লেটস সি চেক বাউন্স হয় কিনা বা চেক বাউন্সের বিষয়বস্তু আছে কিনা। একদম লাস্ট প্রশ্ন, আসলে 11 জন দেশি প্লেয়ার নিয়ে খেলছেন এবং খুব বড় প্লেয়ার যে 2-3-4 জন ছাড়া আছে তেমনটাও না, তারপরে রংপুরের বিরুদ্ধে এমন পারফরমেন্স, একটু সারপ্রাইজ কিনা? আমি সারপ্রাইজ না একেবারেই। পটেনশিয়ালিটি অনুযায়ী যদি রাজশাহী খেলতে পারে, এই টিমে যে সমস্ত প্লেয়াররা আছে, আকবর উইকেটের পেছন থেকে পুরো মাঠটাকে যেভাবে নিয়ন্ত্রণ করে, আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন সেই জায়গাটাতে তাসকিন ক্যাপ্টেন, বাট তাসকিনের হেল্পিং হ্যান্ড হিসাবে আকবর ইজ ডুইং ব্রিলিয়ান্ট। এটা যারা হয়তোবা ক্রিকেটটা দেখেন ওইভাবে তারা বুঝতে পারবেন, কারণ ইচ অ্যান্ড এভরি ফিল্ড সেটআপস আমরা যেহেতু কমেন্ট্রির সময় স্টাম্প মাইক্রোফোন থেকে শুনতে পাই,
পরের বলতে ব্যাটসম্যান কোন শটে যেতে পারেন, কি করা উচিত, বোলারকে কিন্তু সাজেস্ট করতে থাকেন ফ্রিকোয়েন্টলি। এই ব্যাপারগুলো হয়তো বা সাধারণ দর্শকরা জানেন না, আমরা যেহেতু কমেন্ট্রিতে থাকি স্টাম্প মাইক্রোফোন থেকে শব্দগুলো আমরা শুনতে পাই। সো হি ইজ ডুইং ব্রিলিয়েন্ট আমার কাছে মনে হয় যে, এবং এই যে পটেনশিয়ালিটি অনুযায়ী খেললে আপনি দেখেন মৃত্যুঞ্জয়কে আপনি চান্স দেন নাই, মৃত্যুঞ্জয়কে ফ্লারিশ করার সুযোগ আপনি দেন নাই। আজকে আমার কাছে মনে হয় যে সেই ফ্লারিশ করার সুযোগটা পেয়েছেন, ডিসেন্ট টাইমে বোলিং করতে পেরেছেন, অ্যাকর্ডিং টু ফিল্ড সেট আপ তিনি বোলিং করেছেন। সো এভরিথিং ওয়েন্ট রাইট টুডে আমার কাছে মনে হয়। তো ডেফিনেটলি প্রত্যেকে যদি নিজেদের পটেনশিয়ালিটি অনুযায়ী ক্রিকেট খেলে, দেন মানে খারাপ ক্রিকেট বা ব্যাড কোয়ালিটির ক্রিকেট হওয়ার তো কোনো সম্ভাবনা থাকে না। আপনারা শুনছিলেন, দেখছিলেন ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্স বিপিএল টক, এবং এই প্রোগ্রামটা আমরা নিয়মিত দেখতে পারবেন বিডি ক্রিক টাইমের পর্দায়। অনেক হতাশার গল্প শুনছিলেন, এটাও আক্ষেপে যে এত বছর পরে এসেও বিপিএল এর আমাদের হতাশার গল্পগুলোই বেশি করতে হয়। মানুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম।